থ্যাংক ইউ রাকিব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সো একটা আচ্ছা, আমি একটা জিনিস আগে একটু ক্লারিফাই করি যে কেন আমার নাম লেখা ছিল না। তার কারণ হচ্ছে যে আমি যেহেতু হজে যাচ্ছিলাম, তো হজ থেকে আসার ব্যাপারটা আনসার্টেইন, বা সাপোজ যদি অসুস্থ হওয়া বা কোনো কিছু থাকে, এই কারণে বলছি যে আমার নামটা ডিক্লেয়ার করো না, যদি আমি আল্লাহর রহমতে অ্যাটেন্ড করতে পারি তাহলে ইয়ে করলাম। তো ওই কারণে আর কি। তো প্রোগ্রামিং হিরো আসলে আমার আহ, মানে খুব পছন্দের একটা জায়গা। কি কারণে পছন্দের সেটা আমি একটু বলি। প্রোগ্রামিং হিরো পছন্দের তার কারণ হচ্ছে কি যে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ জিনিসপত্রই সম্ভব যদি আমরা চিন্তা করি যে এটা সম্ভব। হোয়াট আই মিন বাই দ্যাট, যে সাপোজ আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েশন করেছি। সো কম্পিউটার কিন্তু আমার সাবজেক্ট না। আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখেছি বই পড়ে। হ্যাঁ, আহ, আমি জানি না কিভাবে করে এরকম ধৈর্য হয়েছিল যে আহ, মানে পড়াশোনার পাশাপাশি একটা প্রায় 1100 পৃষ্ঠার একটা বই, যে রক্সের বিগিনিং এএসপি নামে একটা বই কিনে পুরো বইটা দুইবার পড়ছি। 1100 পৃষ্ঠার একটা বই কিভাবে করে মানুষ দুইবার পড়ে আমি এখন চিন্তা করে কুল পাই না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দুইবার পড়ে, থ্যাংক ইউ, দুইবার পড়ে তারপরে প্রোগ্রামিং শিখছিলাম। এবং তারপরে আমি যেহেতু ইলেকট্রিক্যালে পড়ি, সো জাস্ট হলো গিয়েছে মানে আমার কোনো ফ্রেন্ড ওরকম ছিল না যার সাথে আমি কাজ করব। ওমর আল জাবিরকে আপনারা অনেকে হয়তো বা চিনেন। ওমর আল জাবির আমার স্কুল ফ্রেন্ড, ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি প্রোগ্রামিং শুরু করছি। কিন্তু ইউনিভার্সিটিতে বা ক্লাসে কোনো ফ্রেন্ড ছিল না যে আমি যার সাথে ইয়া করব। তো যেটা হতো যে আমি জাস্ট সফটওয়্যার বানাইতাম এবং সফটওয়্যার সেল করতাম। তো যার জন্য আহ, তো এটা করতে গিয়ে আমি যেটা দেখলাম যে আচ্ছা পারি তো করতে। হ্যাঁ, তো তার মানে তো সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখা যায় এবং যে কেউ শিখতে পারে। সো এই যে পারি, পারা যায়, সম্ভব, এই ব্যাপারটা আমি আমার লাইফে রিয়েলি এক্সপিরিয়েন্স করলাম। আহ, যেটার ফলে আমি সবসময় মনে করতাম যে বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, অনেক অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, অনেক বড় সফটওয়্যার কোম্পানি করা সম্ভব। তো যেই কারণে প্রোগ্রামিং হিরো পছন্দ সেটা হলো কি যে প্রোগ্রামিং হিরো প্রথম অ্যাট স্কেল, মানে এত এত মানুষকে ট্রেনিং দেওয়া এবং এত এত মানুষের জবে ঢোকা, সেই জিনিসটা করতে পারলাম। প্রোগ্রামিং হিরোর আগে আমি আরেকটা কোম্পানির কথা বলি, যেমন পণ্ডিত ছিল। পণ্ডিত যেমন পিপলকে ট্রেন করে একেবারে ভালো সফটওয়্যার ডেভেলপার বানাইতে পারতো, কিন্তু পণ্ডিতের যেটা সমস্যা ছিল যে অ্যাট স্কেল করতে পারতো না। দেখা যেত যে হয়তো বা 10 জনকে করতেছে, 15 জনকে করতেছে। বাট ঝঙ্কার যখন এই জিনিসটা নিয়ে আসলো যে অনলাইনে করব, বাট তার সাথে আবার হিউম্যান ইন্টারভেনশন থাকবে, এবং এই টোটাল জিনিসটা এত বিউটিফুল ছিল যে আমি প্রথম যখন দেখলাম সম্ভবত 5-6 বছর আগে, রাকিবই আমাকে ইন্ট্রোডিউস করলো ঝঙ্কারের সাথে। আমি তখন দেখা পুরো মুগ্ধ হয়ে গেলাম এবং আমি ঝঙ্কারকে বললাম যে তুমি এটা ইয়া করে ফেলো, এই প্রসেসটাকে তুমি হয়তো বা কপিরাইট করে ফেলতে পারো বা পেটেন্ট করে ফেলতে পারো, বিকজ দিস ইজ সো বিউটিফুল, মানে অ্যান্ড দিস ইজ সো পাওয়ারফুল। যে বিকজ হিউম্যান কানেকশন ছাড়া কিন্তু এই যে ভাইয়া যেটা দেখালেন আর কি, যে চ্যাট জিপিটি প্রোগ্রামার রিপ্লেস করে ফেলবে, হিউম্যান কানেকশন ছাড়া কিন্তু পসিবল না। হিউম্যান কানেকশন ছাড়া জিনিসপত্র কাজ করে না, হিউম্যান কানেকশন কিন্তু লাগবে। সো মানে তার আগে সাপোজ এই যে আমি যদি বিভিন্ন অনলাইন ট্রেনিং চিন্তা করি যে আচ্ছা ভিডিও আছে, আচ্ছা দেখে নিব, লাল শুক্রবার দেখে নিব, তাই না, লাল শুক্রবার দেখে নিব। কিন্তু প্রোগ্রামিং হিরোতে কি হতেছে যে প্রত্যেক দিন অনলাইন একটা এনগেজমেন্ট থাকতেছে, একটা হিউম্যান ইন্টারভেনশন থাকতেছে। সো এই কারণে প্রোগ্রামিং হিরোটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, যে এত লার্জ স্কেলে এত পিপলকে অ্যাট দ্য সেম টাইম একটা নতুন জিনিসের সাথে এক্সপোজ করতে পারতেছে। আচ্ছা, সো প্রোগ্রামিং হিরোকে কেন পছন্দ করি এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আমার ব্যাপারে একটু বলি। সো আমি রাইসুল কবির ব্রেইন স্টেশনের সিইও হিসেবে আছি। আমরা ব্রেইন স্টেশন শুরু করেছি 2006 সালে। ব্রেইন স্টেশন এখন 852 পিপল কোম্পানি,
আলহামদুলিল্লাহ 852 সম্ভবত, থ্যাংক ইউ, সম্ভবত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে লার্জেস্ট অথবা সেকেন্ড লার্জেস্ট অথবা থার্ড লার্জেস্ট, কোম্পানিগুলো এরকম বেশি একটা নাম্বার শেয়ার করে না, বাট আমাদের যেটা ব্রেইন স্টেশন শুরু থেকে যেটা ইন্টেনশন ছিল, আপনারা তাণ্ডব মুভি কয়জন দেখছেন? আচ্ছা, তো ব্রেইন স্টেশনের শুরু থেকে 2006 যখন আমরা শুরু করি তখন থেকে ব্রেইন স্টেশনের একটা পারপাস ছিল, মানে উই আর ভেরি লাকি আলহামদুলিল্লাহ। আই ক্যানট এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু আল্লাহ যে আল্লাহ আমাকে এত ভালো ভালো জিনিস দিয়েছেন আলহামদুলিল্লাহ। সো কি কারণে লাকি যে আমাদের কোম্পানি শুরু থেকে একটা পারপাস ছিল, এবং পারপাস ড্রিভেন কোম্পানি ইজ এ ভেরি পাওয়ারফুল কোম্পানি। সো আমাদের পারপাসটা ছিল কি, ক্রিয়েটিং ফুলফিলিং এমপ্লয়মেন্ট, ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট, যে ভালো একটা জব তৈরি করা আর কি। যে তাণ্ডব মুভিতে যে জিনিসটা দেখাইছে যে জব ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি ইনফোসিসকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ইনফোসিসে তখন 50,000 পিপল কাজ করে, এখন ইনফোসিসে 3,16,000 পিপল কাজ করে, নাকি 6,000 কিছু একটা। সো তখন 50,000 পিপল ছিল। তো আমি চিন্তা করতেছিলাম যে ইফ উই ক্যান মেক 5,000 পিপল কোম্পানি, এত পিপলের যদি এমপ্লয়মেন্ট তৈরি করা যায়, দ্যাট উড বি ইন্টারেস্টিং। সো অ্যান্ড আর্নিং ফরেন কারেন্সি, হ্যাঁ, যে এমপ্লয়মেন্ট তৈরি করা এবং ফরেন কারেন্সি আর্ন করা। তখনও তো বাংলাদেশে এইসব স্টোরি জানতাম না বা ছিল না যে আমাদের ফরেন কারেন্সির অভাব, আমার দরকার। আমার জাস্ট মনে হতো যে আচ্ছা, আমরা একটা ছোট কান্ট্রি, বিদেশ থেকে যদি ডলার ঢুকে তাহলে কত ভালো একটা জিনিস হবে। সো বাংলাদেশকে সার্ভ করার জন্য শুধুমাত্র আমরা কোম্পানি তৈরি করছি আর কি, এবং যার ফলে আমরা সবসময় ট্র্যাক করি যে আমাদের কয়জন এমপ্লয়ি আছে, এবং লোকজন অনেক সময় আমাকে রিডিকিউল করে যে ভাই এত এত পিপল করতেছেন, এআই আইসা তো সব খায়া দিবে, সর্বনাশ কি হবে। তো এখন ব্যাপার যেটা সেটা হলো যে এআই আইসা যদি সব খায়া দেয়, ভাই লোকজন তো এক্সপিরিয়েন্সড হতেছে, এক্সপিরিয়েন্স লোকজনের তো কাজের অভাব হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। সো ওই আইডিয়াটা আর কি, যে the company is not to serve me or the shareholders, company is to serve people, company is to serve the country। তো এই কারণে আমরা সবসময় এটাকে ট্রেস করি। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমরা 850 পিপল কোম্পানি এখন, এবং আমরা কাজ করি, আমরা শুরুতে কাজ করতাম কানাডাতে, তারপরে ব্রিটিশ টেলিকমের কাজ করা শুরু করলাম ইউকেতে, জার্মানির, ইউএস এর, এবং পরে আমরা দেখলাম যে 2012-13 সালের দিকে যে বাংলাদেশেও অনেক কাজ হয়, যেই কাজগুলোর জন্য বাংলাদেশের কোম্পানিগুলো বিদেশে যায় কোম্পানি নিয়ে আসে, বিদেশে যায় কোম্পানির কাছ থেকে কাজ নেয়। সো আমি দেখলাম যে বিদেশ থেকে যে ডলার নিয়ে আসি, সেই ডলার আরো বেশি বিদেশে চলে যেতেছে, বিকজ বাংলাদেশে তারা ভালো কাজ ওরকম পাইতেছে না। তো তখন আমরা ডোমেস্টিক মার্কেটেও কাজ করা শুরু করি। সো আমাদের কোম্পানির ব্যাপারে একটু ইন্ট্রোডাকশন দিলাম। আমি বুয়েটে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েশন করেছি, আর হলো গিয়েছি আমি তারপরে এমবিএ করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। তো এই জিনিসটা একটু শেয়ার করতে চাই, সেটা হলো গিয়েছে যেহেতু ইঞ্জিনিয়ার হিসেবে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারি, আপনারা যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারেন, আপনারা বিভিন্ন জায়গাতে অলরেডি কাজ করতেছেন, আপনারা ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতেছেন, এরকম আমিও ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতাম, কাজ জোগাড় করে এনে আমাদের কোম্পানিতে অন্যান্য পিপলের সাথে করতাম, আর অন্যান্য পিপলকে দিয়ে কাজ করে ক্লায়েন্টকে কাজ ডেলিভার করতাম ইত্যাদি। তো আমি দেখলাম কি যে কোম্পানি কিভাবে করে চালাইতে হবে এই জিনিসটা বুঝতে পারতেছি না। সো এই কারণে ভাবলাম যে আচ্ছা এমবিএটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়, এবং আমার ওয়াইফও বললো যে আচ্ছা আর একটা ডিগ্রিও করা দরকার, মানে শুধু গ্র্যাজুয়েশন থাকাটা তো অনেকটা অশিক্ষিতর মতন ব্যাপার হয়ে যেতেছে, একটা মাস্টার্স থাকা দরকার। সো আমার ওয়াইফের ইন্সপিরেশনে এবং আগ্রহে পরে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করি। তো যেই কারণে এটা শেয়ার করলাম সেটা হলো গিয়ে যে নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মানে আমি অনেক সময় একটা জিনিস দেখি যে লোকজন বলে যে বাংলাদেশে না মানুষজন এরকম, বাঙ্গুতে মানুষজন এরকম, কি কি জিনিসপত্র বলে। আমি যখন বই পড়তে যাই তখন দেখি যে সারা পৃথিবীতেই মানুষ এরকম। হ্যাঁ, তো ব্যাপার যেটা সেটা হলো গিয়েছে মানুষ এরকমই। এখন তারপরে এটার সলিউশন আছে, এখন সেই সলিউশনগুলা বইয়ের মধ্যে আছে। আর এখন তো
আপনাদের কাছে এআইও আছে, সারা পৃথিবীর নলেজ আছে। সো আপনি যে কোনো জিনিসের সলিউশনই তার কাছ থেকে চাইতে পারেন এবং সে ডেলিভার করতে পারে। আচ্ছা, এখন আমি মেইন পয়েন্টটাতে চলে আসি, যেটা আর কি রাকিব আমাকে বলতে বলছে আর কি, যে মাই জার্নি অ্যাবাউট হাউ উই স্টার্টেড অ্যান্ড হাউ দিস ক্যান হেল্প ইউ। সো একটা ব্যাপার কি যে কিছুদিন আগে, সাপোজ 2021-22-এর দিকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেরকম র্যাপিডলি গ্রো করতেছিল, যেরকম র্যাপিডলি রিক্রুটমেন্ট হচ্ছিল, সেরকম র্যাপিডলি এখন রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছে না। এখন রিক্রুটমেন্ট কিন্তু অনেক স্লো, বিকজ এআই এর ব্যাপারটা নিয়ে সবাই একটু কনসার্ন, সবাই কিন্তু আসলে ভয় পাচ্ছে। সো এই কারণে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে প্রবাবলি হবে, প্রবাবলি, আমি জানি না এখনো যে কি হবে। নোবডি ক্যান নাও প্রেডিক্ট দ্য ফিউচার, বিকজ দ্য ফিউচার ইজ ভেরি আনস্টেবল। তবু ভাই যেটা বলছেন যে এর আগেও বিভিন্ন নতুন জিনিস আসছে এবং সেগুলো নিয়ে লোকজন এক্সাইটেড হয়ে গেছে। জিনিসপত্র ফ্যাডও ছিল, কিছু জিনিসপত্র ফ্যাড অ্যাজ ইন কোনো একটা কিছু আসতেছে আবার চলে যাচ্ছে। যেমন সাপোজ মনে হতেছিল যে আরে ব্লকচেইন দিয়ে সবকিছু হয়ে যাবে, কিন্তু ব্লকচেইন কিন্তু ওরকম ভাবে দাঁড়ায়নি। বা মনে হচ্ছিল যে সাপোজ ব্লকচেইন, এনএফটি, তারপরে আরো বিভিন্ন যে টেকনোলজি আসতেছিল, বা সাপোজ অনেকে 100 বছর আগে যে প্রথম গাড়ি আসলো, তখন মনে হলো যে আচ্ছা তাহলে এত এত ঘোড়ার কি হবে, ঠিক আছে। কিন্তু ওই সময়ও কিন্তু একটা ক্রাইসিস হচ্ছিল, যে আপনারা গ্রেট হর্স ম্যানিওর ক্রাইসিসের কথা কেউ কেউ হয়তো বা শুনে থাকবেন, যে এখন থেকে 100 বছর আগে লন্ডন ঘোড়ার বিষ্ঠাতে ডুবে যাচ্ছিল, হ্যাঁ, এবং লোকজন এটা নিয়ে খুব কনসার্ন ছিল। তো তারপরে গাড়ি আসলো এবং গাড়ি আসার ফলে ঘোড়ার বিষ্ঠার প্রবলেম সলভ হলো, ঠিক আছে। সো টেকনোলজি আসছে, ডিসরাপশন হচ্ছে, বাট হলো গিয়ে যে হিউম্যানিটি চলতেছে। হাউএভার প্রিভিয়াস যেসব ঘটনা ঘটছে এবং এআই এর সাথে আসলে একটা ম্যাসিভ ডিফারেন্স আছে। সো থিংস আর গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। একটা গ্রুপ অফ পিপল বলতেছে যে জুনিয়রদের চাকরি চলে যাবে বা জুনিয়রদের কাজ থাকবে না। আমার কাছে মনে হয় এই জিনিসটা ট্রু না। এটার প্রমাণ কি? আপনি দেখেন যে মাইক্রোসফটের এআই হেডের চাকরি গেছিল, তাই না? আপনারা দেখছেন মনে হয়, হ্যাঁ। সো ব্যাপারটা কিন্তু এরকম না যে শুধু জুনিয়রকে এফেক্ট করতেছে বা সিনিয়রকে এফেক্ট করতেছে। দিস ইজ এফেক্টিং অ্যাক্রস দ্য বোর্ড, সবাইকে এফেক্ট করতেছে। এখন এই জায়গাটাতে আমরা কিভাবে করে সার্ভাইভ করব, সেই জায়গাটাতে আমার এই এক্সপেরিয়েন্সটা কিছুটা ইম্পর্টেন্ট। যে স্টার্টিং এ বিজনেস, আমি ডুইং জবকে কখনোই আন্ডারমাইন করতেছি না। আমি যেটা বলতে যাচ্ছি যে দেয়ার উড বি জবস, দেয়ার উড বি বিজনেস, এবং আপনি যখন জব করতেছেন, জব পাচ্ছেন, জব করতেছেন, দ্যাট ইজ গ্রেট। আপনি যখন অপেক্ষা করতেছেন কোনো একটা জবের জন্য, তখন আপনি একটা বিজনেস শুরু করে নেন। ডু নট ওয়েট। সো সেখানে হতে পারে যে আপনি ফ্রিল্যান্সিং সাইটে যাচ্ছেন। আমি যেমন ফ্রিল্যান্সিং সাইটে যেতাম, কাজ জোগাড় করতাম, এবং কাজ জোগাড় করার ক্ষেত্রে আমি একটা খুব ইন্টারেস্টিং কাজ করতাম। সেটা হচ্ছে যে কোনো একটা কাজ যদি আমি দেখি, তারপরে ওই কাজটা সবচেয়ে কমপ্লেক্স পার্টটা নিয়ে আমি ওটা করে ফেলতাম। আমি প্রথমেই কোনো একটা কাজ দেখে একটা বিট করে দিতাম, বিট করে তারপরে সবচেয়ে কমপ্লেক্স পার্টটা করে ফেলতাম, করে ফেলে ওই বিটটাতে অ্যাডিশনাল কমেন্ট হিসেবে অ্যাড করে দিতাম যে এই যে দেখো তোমার কাজটার সবচেয়ে কমপ্লেক্স কোর পার্টটা হতেছে এই জিনিসটা, এটা করে ফেলছি দেখো। সো দেখা যেত যে 1 out of 3 প্রজেক্টস আমি পেয়ে যেতাম আর কি, হ্যাঁ। সো এখন কিন্তু এআই এর ফলে জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। আমি কানাডাতে আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, যে কানাডার একটা সফটওয়্যার কোম্পানির সিটিও। তো সে বলতেছে যে ক্লায়েন্ট যখন আমাকে একটা প্রজেক্টের আইডিয়া বলে, তখন আমি করি কি, আপনারা লাভেবল কয়জন ইউজ করছেন, রাইট? সো এরকম লাভেবল, বোল্ট, কার্সর, বিভিন্ন জিনিসপত্র, এগুলো দিয়ে দেখা যেত যে
2-3 দিনের মধ্যে একটা প্রোটোটাইপ বানায়, একটা রানিং সফটওয়্যার বানায় যে আমি তোমাকে এই যে দেখো এরকম একটা জিনিস আমি বুঝছি। এবং ক্লায়েন্ট এত অল্প সময়ের মধ্যে এত বিপুল একটা ডেলিভারি দেখে এত ইমপ্রেসড হয়ে যেত যে বেশিরভাগ সময় ক্লায়েন্ট কাজ দিয়ে দিত। সো এটা একটা কানাডিয়ান কোম্পানির স্ট্র্যাটেজি শেয়ার করলাম। সো সো ব্যাপার যেটা সেটা হলো গিয়ে যে আপনি ধরেন এরকম হতে পারে যে ফ্রিল্যান্সিং সাইটে করতেছেন, এরকম হতে পারে যে আপনি কোনো একটা প্রোডাক্ট আইডিয়া নিয়ে কাজ করতেছেন। এবং আমি যেটা ইনভাইট করব সেটা হলো গিয়েছে ফিউচার, সিন্স ফিউচার ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। আপনি কিন্তু এরকম চিন্তা করতে পারবেন না যে আচ্ছা আমি শুধু মার্ন স্ট্যাকের ডিপ এক্সপার্ট ডেভেলপার হব, ঠিক আছে? এরকমও কাজ থাকবে, অফকোর্স এরকমও কাজ থাকবে যে মার্ন স্ট্যাকের ডিপ এক্সপার্ট ডেভেলপার, এরকমও কাজ থাকবে। কিন্তু এই কাজগুলা হয়তো বা কম থাকবে, হয়তো বা, আমি বলতেছি না যেটাই হবে, আমি জানি না আসলে কি হবে, বাট আমার যেটা ধারণা একটা জিনিসের কাজ, একটা জিনিসের ডিপ কাজ হয়তোবা কম্পারেটিভলি কম থাকবে। হয়তোবা যেটা হবে যে এক্সপেকটেশন থাকবে যে আপনি বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করতেছেন উইথ দ্য পাওয়ার অফ এআই। সো সো সেই জায়গাটাতে ধরেন এরকম হতে পারে যে আপনি অলরেডি মার্নের এক্সপার্ট এবং তার সাথে আপনি ধরেন একটা প্রোডাক্ট বানাইতেছেন, আপনি হয়তো বা কিছু মার্কেটিং করতেছেন, আপনার কাছে কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট সিইও অ্যাট ইয়োর ফিঙ্গার টিপ কে? চ্যাট জিপিটি। তারে বলতে পারেন ইমাজিন ইউ আর দ্য সিইও অফ মাই কোম্পানি, গিভ মি এ স্ট্র্যাটেজি। মার্কেটিং করব, গিভ মি এ মার্কেটিং প্ল্যান। এসিও করব, গিভ মি এসিও প্ল্যান। ঠিক আছে, এই যে বিভিন্ন জিনিসপত্র আপনি চিন্তা করতে পারবেন, ঠিক আছে? এআই কিন্তু আপনাকে একটা ম্যাসিভ পাওয়ার দিয়ে দিচ্ছে। সো এই পাওয়ারটাকে ইউজ করে আমি যেটা বলবো যে বসে থাকবেন না। আমাদের জন্য যে জিনিসটা, আমাদের জন্য একটা ব্যাপার ছিল যে কম্পিটিশন কম ছিল। আমি যখন কাজ করতাম কম্পিটিশন কম ছিল। আমি দেখা গেছে যে যখন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতাম, সাপোজ এখন যেটা freelancer.com, সেটা তখন গেটে ফ্রিল্যান্সার ছিল 2005-এ। আমি গ্লোবাল র্যাঙ্কিংয়ে সম্ভবত আমার 7th পজিশন ছিল আর কি, এই যে ফ্রিল্যান্সারে। এবং আমি সাপোজ অ্যাকশন স্ক্রিপ্ট বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল ওই সময়, গ্লোবালি আমার পজিশন ছিল 11তম আর কি। হ্যাঁ, তো যার জন্য থ্যাংক ইউ। তো যার জন্য দেখা যেত কি যে আমি অনেক কাজ পাইতাম। তো কিন্তু এখন কিন্তু কম্পিটিশন অনেক ফিয়ার্স। ইয়েস, এখন কম্পিটিশন ফিয়ার্স, অ্যান্ড ইয়েস নাও ইউ হ্যাভ এনর্মাস পাওয়ার অলসো। সো থিঙ্ক অ্যাবাউট দ্য পাওয়ার, এক্সপ্লোর দ্য পাওয়ার, ইউটিলাইজ দ্য পাওয়ার। তো এই জায়গাটাতে সামটাইমস দিস ক্যান গেট ফ্রাস্ট্রেটিং, ঠিক আছে? লাইক তাণ্ডব, সামটাইমস দিস ক্যান গেট ফ্রাস্ট্রেটিং। সো এই জায়গাটাতে আমি একটা হ্যাক শেয়ার করতে চাই। সেটা হতেছে কি যে আমার আব্বু মারা গিয়েছেন 2022-এ। তো আব্বুর ক্যান্সার ছিল লাস্টে। সো আমি 1 বছর ধরে আব্বুর সাথে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। তো ইট ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটিং আর কি, মানে অনেক কষ্টকর একটা জার্নি ছিল আর কি। আব্বুর সাফারিং দেখে আমার অনেক কষ্ট লাগতো। তখন আমি দেখতাম যে এই যে ফ্রাস্ট্রেটিং টাইমটা, ডিফিকাল্ট টাইমটা, এই ডিফিকাল্ট টাইমে একটা জিনিস আমাকে খুব ভালো সাপোর্ট দিছে, সেটা হলো গিয়েছে কোরআন শরীফ। আমি দেখা যেত যে আইসিইউর সামনে, থ্যাংক ইউ, আইসিইউর সামনে আমি বসে আছি, কখন ডাক্তার আসবে জানি না। ইভেন ডাক্তার চলে গেলেও থাকতে হবে যাতে ভিতর থেকে ডাকলে সাথে সাথে যেতে পারি। তো দেখা যেত কি যে ওই যে গ্রিন টেক ফাউন্ডেশন, জিট্যাফ, ওদের একটা কোরআন শরীফ আছে না, আল কোরআন উইথ তাফসির। সো ওইটা দেখা যেত যে আমি পড়তাম এবং ওইটাতে ওয়ার্ডগুলার মিনিংগুলা থাকতো, বাংলা সেন্টেন্স থাকতো, ইংলিশ সেন্টেন্স থাকতো, এবং কোনো একটা সেন্টেন্স না বুঝতে পারলে ওইটার আবার তাফসির আমি দেখতে পারতাম। সো আমি দেখলাম যে মানে আমরা বাঙালিরা খুবই দুর্ভাগা, যে আমরা অনেকেই বাইবর্ন মুসলিম, আমরা বিলিভ করি যে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, বাট আল্লাহ আমাকে কি বললো এটাই জানি না। হ্যাঁ, আমরা শুনতেছি হুজুর কি বললো, আমরা শুনতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কিন্তু লোকে যে আল্লাহ কি বললেন, এটা ছোট্ট একটা বই, আপনি যদি চিন্তা করেন বইটার দিকে তাকায়, কোরআন শরীফ এতটুকু একটা বই, তাই না?
এই বইটাতে আল্লাহ কি বললেন এটি আমরা কখনো চিন্তা করলাম না। বাট যখন আমি কোরআন শরীফ আসলে অর্থ সহ তাফসীর সহ পড়তে গেলাম, আমি দেখলাম যে দিস ইজ ভেরি বিউটিফুল। যেই কারণে কোরআন শরীফের কথাটা বললাম সেটা হতেছে কি যে লাইফ ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট, এবং সেই জায়গাটাতে সামটাইমস ইট ক্যান গেট ফ্রাস্ট্রেটিং। সো সেই ফ্রাস্ট্রেশনের জায়গাটাতে অফকোর্স আপনি ফ্রেন্ডের সাথে কথা বলবেন, অফকোর্স আপনি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবেন, এবং অফকোর্স আপনি নিজেকে মোটিভেট করে নিজের একটা স্টার্ট আপ করবেন, এক্সপেরিয়েন্সড হবেন। আপনি সিভিতে কিন্তু দিবেন না যে আমি 2 মাস ফ্রি ছিলাম বা আমি 6 মাস ফ্রি ছিলাম, রেদার আপনি নিজের একটা স্টার্ট আপ করে সেটাতে আপনি প্রোডাক্ট বানাতে থাকবেন, বিভিন্ন কাজকর্ম করতে থাকবেন। বাট স্টিল সামটাইমস লাইফ ক্যান গেট ফ্রাস্ট্রেটিং। দেন একটা জায়গাতে আপনি যে হয়তো বা সোলেস পাবেন, সেটা হচ্ছে যে আপনি যদি কোরআন শরীফটার অর্থটা পড়েন আর কি, ঠিক আছে? সো এই ব্যাপারটা আমি আর কি বলতে যাচ্ছিলাম যে AI is a big disruption. There would be lot of small companies. এটা কিন্তু মাল্টিপল প্রেডিকশন আছে অনেকের কাছ থেকে। আপনারা নাভাল রাভিকান্তকে কি ফলো করেন? নাভাল রাভিকান্ত, সো নাভাল রাভিকান্ত আপনারা দেখছেন যে একটা জিনিস বলে যে ফিউচার ইজ গোয়িং টু বি লট অফ স্মল কোম্পানিজ অর ফ্রিল্যান্সার্স। তো এখন ব্রেইন স্টেশন তো একটা মিড সাইজড কোম্পানি, হাউ উইল ব্রেইন স্টেশন সার্ভাইভ? ব্রেইন স্টেশনের মধ্যে কিন্তু আমরা এরকম একটা স্ট্র্যাটেজি নিছি, বিকজ আমরা দেখছি কি যে স্মল কোম্পানিজ আর মোর এফিশিয়েন্ট দেন লার্জার কোম্পানিজ। সো সেই কারণে আমরা ব্রেইন স্টেশনের মধ্যেও যেমন 8টা কোম্পানিতে 8টা ইউনিটে ভাগ করে নিয়েছি। কোনো ইউনিট ই কমার্সে ফোকাস করে। আমাদেরকে যেমন গতকালকে আমাদের একটা ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েট করে কেক পাঠাইছে, আমি খুব মুগ্ধ হয়েছি ব্যাপারটা দেখে। এবং এই টোটাল প্রজেক্টটার সাথে আমি একেবারেই ইনভলভ ছিলাম না, আমি জানি না যে ক্লায়েন্টকে, অথচ আমাদের টিম এতখানি সেলফ মোটিভেটেড হয়ে কাজ করছে যে ক্লায়েন্ট কেক পাঠাইছে, তাই না? এবং সেই কেকের মধ্যে আবার কাস্টম ডিজাইন করা এবং অ্যাপ্রিসিয়েট করে একটা টেক্সটও লেখা যে থ্যাংক ইউ ভেরি মাচ। সো যে কারণে কথাটা বললাম সেটা হলো গিয়েছে ব্রেইন স্টেশনে আমরা এই স্মল কোম্পানি স্ট্র্যাটেজি নিচ্ছি, এবং আপনারা যারা ফ্রি আছেন তারা আমি বলবো যে এই ব্যাপারটা চিন্তা করা। ডু নট লিমিট ইয়োর সেলফ যে না আমাকে দিয়ে হবে না, ঠিক আছে? আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, আপনাকে দিয়ে হবে, কিন্তু লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, জিনিসপত্র বানাইতে থাকতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি চিন্তা করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ অ্যাট ইউর ফিঙ্গার টিপ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট এক্সিস্টেন্স, নাকি কি বলে আল্লাহ জানে এটার কি টার্ম দেওয়া যায়, আপনার সাথে এআই আছে, তাই না? সো আপনি সারা পৃথিবীর টোটাল উইজডম আপনি আপনার ফিঙ্গার টিপে পাচ্ছেন। অফকোর্স আপনাকে প্রশ্ন করতে হবে, রাইট প্রশ্ন করতে হবে, যেটা তো ভাই বললেন যে রাইট প্রশ্ন করতে হবে। বাট প্রশ্ন করতে থাকলে, চেষ্টা করতে থাকলে, দেন ইউ গেট লট অফ থিংস। সো উইথ দ্যাট নোট আই ওয়ান্ট টু এন্ড। আমরা কি কোনো কিউএনএ নিব না? দরকার নেই। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আচ্ছা বলেন ভাই। আপনি প্রথমে হাত তুলছেন, আপনি বলেন। জি, কালো ব্লেজার। জি, আসসালামু আলাইকুম। আমরা আসলে যেহেতু ডেভেলপার, আমরা কোন পর্যায়ে গিয়ে বা কোন সময়ে গিয়ে স্টার্টআপ শুরু করতে পারি, কিংবা শুরু করার পরে আমরা কোন স্টেপ বা কোন বিষয়গুলো মনে আগাতে পারি আর কি? থ্যাংক ইউ। সো সত্যি কথা বলতে আমি জানি না। সো আমি জাস্ট মানে ব্যাপার হতেছে কি যে এট দ্য সেম টাইম অনেক জিনিসপত্র রাইট। আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারি। আমি যখন ইয়াতে ছিলাম, আমি ইন্টারের পর থেকে কোড করা শুরু করি। আমি প্রথমে 2টা কোম্পানিতে ফ্রি কাজ করছি পার্ট টাইম, এবং তারপরে আমি একটা সফটওয়্যার বানায় আর কি একটা কোম্পানিকে দিই, এরকম আর কি ফ্রিল্যান্সিং ধরনের কাজ করতাম। স্টুডেন্ট অবস্থাতে 2003-এ আমি একটা কোম্পানি শুরু করি প্যারাডাইম নিউ মিডিয়া নামে, এবং স্টুডেন্ট অবস্থাতেই আমি রিয়েলাইজ করি যে দিস কোম্পানি ইজ নট গোয়িং এনিওয়্যার। এবং তারপরে আমি কোম্পানিটা ছেড়ে দিই, পার্টনারদেরকে বলি যে ভাই আমার কাছে মনে হইতেছে যে ইটস নট ওয়ার্কিং, সো আমি ছেড়ে দিই। এবং তারপরে 2006-এ আবার পার্টনারদের সাথে ব্রেইন স্টেশন শুরু করি। তো যেই কনটেক্সট থেকে বললাম যে দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল। সো আমি যেটা বলবো যে আপনি যদি ফ্রি থাকেন
শুরু করে দিলেন। আপনি যখন একটা কোম্পানিতে জব পাইলেন তখন আপনি ফুল স্পিডে জবের দিকে ফোকাস করলেন এবং ফাটাফাটি জব করার চেষ্টা করলেন, এবং সেখানে আপনি মনে করলেন যে আপনি যদি বেস্ট কাজ করেন কোম্পানি আপনাকে রিওয়ার্ড করবে। এবং তারপরে ধরেন কোনো কারণে থিংস ডাজ নট ওয়ার্ক আউট, আল্লাহ ওয়ান্স, কোম্পানি বন্ধ হয়ে গেল, বা ধরেন কোনো কারণে ম্যানেজারের সাথে ইয়া হলো না, আপনি থাকতেছেন না, আপনি লিভ করলেন বা কোনো কিছু, আপনি আবার ফুল স্পিডে ফ্রিল্যান্সিং শুরু করে দিলেন, ফুল স্পিডে স্টার্ট আপ শুরু করে দিলেন। এর মধ্যে এরকম হলো যে কোনো একটা আপনি হয়তো বা কোথাও জব করতেছেন, সেই অবস্থাতে আপনার একটা আইডিয়া খুব পছন্দ হইতেছে, তখন আপনি পার্ট টাইম হয়তো বা কিছু দূর কাজ করলেন, এবং তারপর এক সময় কোম্পানিকে বললেন যে আমার একটা স্টার্ট আপ আইডিয়া আছে এবং আমি এটা নিয়ে ফোকাস করতে চাই, সো আমি লিভ করতে চাচ্ছি। যখন যে জিনিসটা করব সেই জিনিসটা যাতে 100% করি, ঠিক আছে। সো এই ব্যাপারটা আর কি। আমি যেমন 2006 যখন আমরা প্যারাডাইম 2005-এ আমি প্যারাডাইম লিভ করি, 2000 এবং 2005 থেকে 2006 পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করতাম। এর মধ্যে বুয়েটেও পড়াশোনা করতেছি। আমার কাছে আমি আমার আম্মুকে বলতেছিলাম যে বুয়েটে আমার থেকে এত ভালো ভালো স্টুডেন্ট আছে যে আমি ভালো রেজাল্ট করে কোনো কিছু করতে পারবো না, সো আমি কোনো রকমে পাশ করি আর তার পাশাপাশি জব টব করি আর কি। হ্যাঁ, তো যেটা হলো যে আমি যখন কোম্পানি শুরু করার কথা চিন্তা করলাম, সেই সময়ে আমি ওমর আল জাবিরের কাছে গেলাম, আমার যে স্কুল ফ্রেন্ড। ওমর আল জাবিরকে যা বললাম কি যে দোস্ত, আমি একটা কোম্পানি করতে চাচ্ছি, সফটওয়্যার কোম্পানি, বাট আমার একটা ফিয়ার আছে যে ফিউচারে কি সফটওয়্যার কোম্পানি থাকবে, বিকজ আমি তো বাংলাদেশে কাজ করি, আমি তো জানি না আমেরিকাতে কি হইতেছে। হইতে পারে আমেরিকাতে এখন অলরেডি একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার নিজে থেকে সফটওয়্যার বানাই দিতে পারে। 2006-এ আমি ওমর আল জাবিরের কাছে যে এই প্রশ্ন করলাম, তো তখন ওমর আল জাবির বলতেছে যে সফটওয়্যার তো থাকবে, বাট তুই ইলেকট্রিক্যালে পড়ছিস, সফটওয়্যারের কি জানিস? আমি বললাম যে না, আমি তো কিন্তু পারি, যে জাভাস্ক্রিপ্ট পারি, পিএইচপি পারি, এএসপি পারি, ASP.NET পারি, CSS পারি। তো বলে যে ও তুই জাভাস্ক্রিপ্ট পারিস? তো 2006-এ জাভাস্ক্রিপ্টের ডেভেলপার বেশি একটা ছিল না আর কি, বিকজ স্ট্যান্ডার্ডও ছিল না, অনেকগুলা ব্রাউজার ছিল, জিনিসপত্র ক্র্যাশ করতো, একটা ব্রাউজারে কাজ করে আর একটা ব্রাউজারে ঝামেলা। আমি যেহেতু কম্পিউটারে পড়ি নাই, আমি জানি না যে জাভাতেই কাজ করতে হয়। জাভা হলো গিয়েছে কি বলে ব্রাহ্মণ, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট হইতেছে হলো গিয়া মানে নিচু স্তরের, আমি এগুলা জানি না। আমার কথা হলো গিয়া যে কাস্টমার যা চায় তাই করি। তো সো ও জাভাস্ক্রিপ্টের ডেভেলপার পাইতো না, তো ও বলে যে জাভাস্ক্রিপ্ট করবি? হ্যাঁ করবো। তো তারপর বললো যে আচ্ছা এটা করে দে, আমি করে দিলাম। এই যে ওয়াও ভালো হয়েছে, তো তুই আমাদের কোম্পানিতে জয়েন কর। আর আমি তো কোম্পানি করতে গেছি, তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি হাফ টাইম পেজফ্লেক্স স্টার্ট আপে জয়েন করি আর হাফ টাইম আমি আমার কোম্পানি করি। সো হাফ টাইম পেজফ্লেক্সে জয়েন করলাম, ওমর আল জাবিরের কোম্পানি, আর হাফ টাইম ইয়ে করলাম। তো যেই কারণে স্টোরিটা শেয়ার করলাম সেটা হলো কি যে দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল, ঠিক আছে। কিন্তু যেটা করব সেটা 100% অনেস্টিতে করব, 100% এথিক্সের সাথে করব এবং 100% ফোকাসের সাথে করব। তো এই জায়গাটাতে আমি একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো গিয়ে যে আপনারা যদি কোরআন শরীফে 83 নম্বর সূরাটা দেখেন, সূরা আল মুতাফফিফিন, যে ইয়া না করা আর কি, কাউকে না ঠকানো, ঠিক আছে। সো আমি যদি একটা কোম্পানিতে কাজ করি, কোম্পানি যদি আমাকে 100%-এর জন্য পে করে, আমার 100% ফোকাসটা কোম্পানির প্রতি রাখতে হবে আর কি, ঠিক আছে। বিকজ আমরা কিন্তু ক্রিয়েটিভ কাজ করি, কিন্তু যখন আমি ফ্রি আছি তখন আমি ধুমা হলো গিয়ে যে বিভিন্ন জিনিসপত্র করতে থাকবো। হ্যাঁ, এটা আর কি জাস্ট ইয়া করতে চাই। সো দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল আর কি। হ্যাঁ, আমি দেখছি যে 15 বছর এক্সপিরিয়েন্স পিপল স্টার্ট আপ করে খুব সাকসেসফুল হয়েছে। আমি দেখছি যে স্টুডেন্ট অবস্থাতে কাজ শুরু করার ফলে স্টার্ট আপ করে খুব ভালো সাকসেসফুল হয়েছে। সাপোজ আপনারা উইডেভস এর কথা জানেন, অলিওর কথা জানেন, কাউসার ভাই, তারেক ভাই, ওনারা কিন্তু স্টুডেন্ট অবস্থাতেই শুরু করছে। সো দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল, আর কি সময়? আচ্ছা, আর সময় নাই। সো আমি আমি পার্সোনালি 1-to-1 পরে হয়তো একটা ছোট কোশ্চেন ছিল ভাইয়া। জি, উপর থেকে। জি। আচ্ছা ভাইয়া, আমরা কয়েকজন মিলে, প্রোগ্রামিং হিরোর কয়েকজন মিলে হচ্ছে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট করছিলাম। ভেরি গুড। আমাদের এখানে প্রায় 4-5 লাখ টাকার মতো খরচ গেছিল। মাশাআল্লাহ। এখন বাংলাদেশে যখন এই ই-কমার্স সেল করতে গেছি তখন হচ্ছে আপনাকে যে কেক গিফট করছিল সেই কেক গিফটের চাইতেও প্রাইস কম বলে। সেক্ষেত্রে এই যে চ্যালেঞ্জগুলা, তারপর দেখা গেছে অন্য কোনো কাজ করতে গেলে
ইউআই লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি করে দেন, করে দেওয়ার পরে আবার এটা চেঞ্জ, আবার চেঞ্জ করে দিলে আবার চেঞ্জ। এই যে যে প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, আমরা যারা ছোট আছি, Right. এগুলা কিভাবে করতে পারি আমরা? না না, এই প্রবলেম কিন্তু আমরা নিজেরাও ফেস করি। হ্যাঁ, আমরা যেমন দেখা গেছে যে একটা ব্যাংকের জন্য একটা সফটওয়্যার বানাইতেছি, সেটাতে হয়তোবা দেখা যাচ্ছে যে একই সফটওয়্যার একটা ব্যাংক চাচ্ছে, একটা ব্যাংক কিনতেছে 1 কোটি টাকায়, একটা ব্যাংক কিনতেছে 10 কোটি টাকায়, আর একটা ব্যাংক কিনতেছে 10 লাখ টাকায়। এবং বাংলাদেশেরই বড় কোম্পানি কেউ 10 লাখ টাকাতে অফার করছে, কেউ 30,000 টাকাতে অফার করছে। আমার মনে আছে আমরা এইচএসবিসিতে একটা প্রপোজাল দিছি, তারপরে প্রজেক্ট ম্যানেজার আমাকে ফোন দিয়ে হেভি বকা, হ্যাঁ রাইসুল এগুলো কি শুরু করছো, এত টাকা প্রপোজাল দিছো। আমি বললাম যে হ্যাঁ, এত টাকা প্রপোজাল তো মাত্র 3 লাখ টাকা, মানে এটা সাপোজ কত 2015-16 সালের দিকে, যে 3 লাখ টাকা। হ্যাঁ 3 লাখ টাকা, এত টাকা কেন? হ্যাঁ যে 3 লাখ টাকা, এত টাকা, অন্য কত দিছে? বলছে 30,000 টাকা দিছে। এই যে 30,000 টাকা দিয়ে একটা সফটওয়্যার কিভাবে ডেলিভার করা সম্ভব? আমার মনে হইতেছিল যে আমার একটা ফ্রেন্ড এই কাজটা করছে। আমি তো আবার ফোন দিছি, ওরে এই তোরা কি এই প্রজেক্টটার প্রপোজাল দিছিস 30,000 টাকা? বলেছে হ্যাঁ। আমি বললাম যে কেন 30,000 টাকা দিয়ে তুই সফটওয়্যার ডেলিভারি করতে পারবি? ওই যে না, এটা তো ছোট কাজ। এই যে ছোট কাজ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, এটা কেমনে সম্ভব? তো বলেছে এখন মানে ওদের অ্যানালাইসিসটা বেশি ভালো ছিল না। এখন তারপরে যেটা হয়েছে যে এই ওরা যেহেতু ভালো করে অ্যানালাইসিস করতো না, ভালো করে এস্টিমেশন করতো না, পরে কোম্পানি বিপদে পড়ছে এবং কোম্পানি ধরেন পরে আর কি বন্ধ হয়ে গেছে কাইন্ড অফ। তো ব্যাপার যেটা সেটা হলো গিয়েছে, এই জিনিস কিন্তু শুধু বাংলাদেশে না, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। সাপোজ হলো গিয়েছে একজন যা বলতেছে ট্রাম্প আমার অনেক অনেক $1 বিলিয়ন লাগবে, আরেকজন বলতেছে যে আচ্ছা আমরা তো $6 মিলিয়ন এটার কম্পিটিটর বানায় ফেলছি, কি জানি নাম, ডিপসিক, ওপেন এআই, তাই না? সো ব্যাপার যেটা সেটা হলো কি যে এইসব জিনিসপত্র সারা পৃথিবীতে সবসময় হইতে থাকে। আমাদের একটা ক্লায়েন্ট আছে, সিএমএস কিনে কোটি টাকা দিয়ে। এই যে সিএমএস কি জিনিস? ওয়ার্ডপ্রেসের মতন একটা জিনিস। ভাই এটা কোটি টাকা দিয়ে কেন কিনেন? সিএমএস তো ফ্রি পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে। এই যে না, তার ওয়ার্ডপ্রেসে হয় না। তো তাহলে সারা পৃথিবীতে এই জিনিস হতে থাকে। এখন যার যেই কাস্টমার যা সেরকম ভাবে হতে থাকে। সো ওটাতে কিছু করার নাই। বাট নাও ইউ হ্যাভ পাওয়ার এআই। সো বুঝবেন যে কাকে আপনি কাস্টমার নিতে চান, তাকে হয়তোবা আপনি কম প্রাইসেই অনবোর্ড করে ফেলবেন, তারপরে হয়তোবা চেঞ্জ করতে করতে আরেকটু স্পেসিফিকলি যদি বলতেন টু দা পয়েন্ট, যে কিভাবে মার্কেটিংটা করা যেতে পারে। মার্কেটিংটাতে আমি নিজেই ভালো না, আমরা ছোট, মানে আমরা যারা স্টার্টআপ, তারা কি করতে পারে আর কি? আমার থেকে ভালো অ্যান্সার একজন করতে পারবে। হ্যাঁ, তাকে তাহলে জিজ্ঞেস করেন, সে হয়তো আরো আপনার জন্য কাস্টম অ্যান্সার করে দিতে পারবে। চ্যাট জিপিটি। আরেকটা কোশ্চেন নিলে একটু খুশি হইতাম ভাই, ছোট একটা কোশ্চেন। সেটা হলো ভাইয়া যে আপনি ব্রেন স্টেশনে আসলে ইউজিং এআই টুলস এন্ড এট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট, এইটা আসলে কিভাবে আপনার কোম্পানিতে ব্যালেন্স করেন, এবং সামনের দিনগুলোতে আসলে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা কি বেশি প্রাধান্য পাবে কোডিং স্কিল থেকে যখন আপনারা হায়ারিং করবেন, বা অন্যান্য কোম্পানিও যখন হায়ারিং এ যাবে? সো এই কোশ্চেনটা যদি একটু আমাকে অ্যানসার করতেন। আচ্ছা, সো দুইটা পার্ট। একটা হতেছে যে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট উইথ এআই, এটা কিভাবে করে করবে। আমি পার্সোনালি যেভাবে করে দেখি সেটা হতেছে কি যে আমার চিন্তাটা আমি দেখছি যে কোথাও আরেকজন কেউ লেখছে সম্ভবত, মানে আমি জানি না সত্যি কিনা আর কি, এখন তো অনেক ফেক জিনিস থাকে, যে বিল গেটস বলছে যে ফিউচারে কি পড়া দরকার, সেই জায়গাতে 3টা জিনিস বলছে, তার মধ্যে একটা হতেছে হলো গিয়ে প্রোগ্রামিং। ওমা, প্রোগ্রামারের কাজ এআই সব খায় দিতেছে, তাহলে প্রোগ্রামিং কেন পড়ার কথা বলতেছে বিল গেটস? আমি জানি না এটা সত্য কিনা, ফেসবুকে দেখছি, হয়তো বা নাও হতে পারে। ব্যাপার যেটা সেটা হতেছে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট মানে কি, প্রবলেম সলভিং মাইন্ডসেট। ইউ আর এ প্রবলেম সলভার। ডু নট থিঙ্ক ইউ অ্যাজ এ টাইপিস্ট, ডু নট থিঙ্ক ইউ অ্যাজ এ কোডার, think of yourself as a problem solver. সো এই প্রবলেম সলভিং মাইন্ডসেটটা কিন্তু
ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটের সাথে খুব অ্যালাইন্ড। সো আপনি হয়তো বা চিন্তা করলেন যে আচ্ছা আমি দেখতেছি যে বাংলাদেশে আমাদের একটা সমস্যা আছে যে মানুষজন খুব ইউনাইটেড ওয়েতে চিন্তা করে না, মানুষজন খুব ডাইভার্স ওয়েতে চিন্তা করে। তো তাহলে এইটা কিভাবে করে সলভ করা যায়? এখন আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, আপনি চিন্তা করবেন কি যে দিস ইজ এ প্রবলেম দ্যাট ক্যান বি সলভড, দিস ইজ এ সোশ্যাল প্রবলেম, বাট দিস ইজ অলসো ইঞ্জিনিয়ারিং প্রবলেম। সো তখন হইতেছে কি যে এআই ক্যান হেল্প ইউ। ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আপনার এআই উইথ ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট বিকামস এ এনর্মাস পাওয়ার। যেমন হলো গিয়ে যে তবু ভাই যে এক্সাম্পলটা দিচ্ছিলেন যে ওই যে স্কেলেবিলিটির যে ব্যাপারটা, এখন আপনি চিন্তা করেন যে আপনার একটা বড় অ্যাপ্লিকেশন যেটাতে লাখ লাখ লাইন কোড এবং সেই অ্যাপ্লিকেশনটা কারেন্টলি প্রবলেম তৈরি করতেছে। এখন আপনি তো এটার কোড ধরে প্রত্যেকটা লাইন ধরে চিন্তা করতে পারবেন, আপনার কিন্তু সময় নাই। বাট আপনার যেহেতু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আছে, তখন আপনি চিন্তা করতেছেন কি যে আচ্ছা এটার মধ্যে কিন্তু আসলে ঘাপলা থাকতে পারে, তাহলে আমি কি করব? এটা তো এরকম মনোলিথিক ভাবে ডিজাইন করা আছে, তাহলে আমি কি করব? তো তখন আপনি এআই এর সাথে ওইরকম ভাবে ডিসকাস করতে পারবেন যে আচ্ছা এই জায়গাটাতে যা মনে হয় হইতেছে, এআই আপনাকে একটা জিনিস বলতেছে যে 3টা পসিবিলিটি আছে, আপনি বলতেছেন যে আচ্ছা এই 3টা পসিবিলিটির মধ্যে সম্ভবত এই পসিবিলিটিটা, তাহলে এটা কিরকম? যেমন আমি একেবারে রিয়েল এক্সাম্পল দিই। হাংরি নাকির যখন আলিবাবা কিনে নিল, তখন হাংরি নাকির ডেভেলপমেন্ট আমরা করতেছিলাম। তো মানে কোডটা তখন আমরা আর কি ম্যানেজ করতেছিলাম। এখন হাংরি নাকির টোটাল অ্যাপ্লিকেশন তো আমরা কোড করি নাই। সো টোটাল অ্যাপ্লিকেশন রিফ্যাক্টর করার সময় নাই। আলিবাবা ইনভেস্ট করতেছে, সেলস বেড়ে যাচ্ছে, বাট অ্যাপ্লিকেশন সার্ভ করতে পারতেছে না। তখন আমরা হাইপোথেসিস তৈরি করলাম যে আচ্ছা এটা মনে হয় ওই যে থ্রেড যেটা বললো না, থ্রেডে যায় বাড়ি খাচ্ছে। তো তাহলে আমি যদি অ্যাপ্লিকেশনটা মাল্টিপল সার্ভারে ডিপ্লয় করতে পারি অথবা নাম্বার অফ থ্রেড বাড়ায় দিতে পারি, বিকজ তো যেটা বলতেছিল নাম্বার অফ প্রসেসরের উপরে নাম্বার অফ থ্রেড। সো যদি অল্প কিছু বাড়ে তাহলে আমি নাম্বার অফ প্রসেসর বাড়াই দিলাম, নাম্বার অফ থ্রেড বাড়াই দিলাম, কনফিগার করে দিলাম। সো আমি তখন ওই হাইপোথিসিসটা দিলাম, আমার এসবিও হেডদের সাথে আলোচনা করলাম, টেক লিডদের সাথে আলোচনা করলাম এবং এটা সলভ করে ফেললাম। এবং দেখা গেল যে থ্রেড যখন আমরা কনফিগার করে নাম্বার অফ থ্রেড হায়ার করে দিলাম, ব্যাস দুম করে সাথে সাথে প্রবলেম সলভ হয়ে গেল। সো এই যে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট যে আচ্ছা হাউ দিস প্রবলেম ক্যান বি সলভড উইথ এআই, ওই জায়গাটা তখন আপনাকে একটা ম্যাসিভ পাওয়ার দিবে। এই ব্যাপারটা কিন্তু এরকম না যে এআই আপনার সব প্রবলেম সলভ করে দিবে। সো এই কারণে এই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা কিন্তু আপনার ডেভেলপড হচ্ছে যখন আপনি প্রোগ্রামিং করতেছেন। সো প্রোগ্রামিংটা খুব ইম্পর্টেন্ট। হাউএভার আপনি প্রোগ্রামিং শেখার পরে তারপরে আপনার ওই মাইন্ডসেটটাকে নিয়ে আসতেছেন ইয়াতে যে আই এম এ প্রবলেম সলভার, আই এম নট এ জাস্ট এ কোডার। সো সেই জায়গাটা আর কি বিকামস ভেরি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। এখন ফিউচার রিক্রুটমেন্ট কিভাবে করে হবে আমি জানি না। একটা গ্রুপ চিন্তা করতেছে কি যে এআই দিয়ে যদি কোড করে সেটা আমি প্রিভেন্ট করব, হতে পারে যে এটা রাইট। সো আমরা এখনো প্রবলেম সলভার বা যারা হ্যাকার র্যাঙ্ক বা এগুলাতে ভালো আছে এবং তাদেরকে কমপ্লেক্স কোড করতে দিচ্ছি এবং এই কোডটা যে সলভ করতে পারতেছে তাদেরকে হায়ার করতেছি। একটা ওয়েতে তো সবাইকে সুযোগ দিতে হবে। যেমন হলো যে তাণ্ডবে বলতেছিল যে মামা চাচা ছাড়া চাকরি হয় না, কিন্তু আমি 2006 সাল থেকে সবসময় আমার এটা ছিল যে আমি যাতে সারা পৃথিবীর সারা বাংলাদেশের মানুষকে আমি যাতে সুযোগ দিতে পারি। সো এই কারণে আমরা সবসময় এরকম স্কিলেবল ওয়েতে হায়ার করার কথা চিন্তা করতাম, বিকজ ওই যে সিভি দেখে হায়ার করলে তো ভাই কেউ আমাকেই হায়ার করবে না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো স্কেলেবল ওয়েতে হায়ার করা, সো সেই জন্য আমরা প্রবলেম সলভিং ওয়েতে চিন্তা করতাম। হাউএভার আমার কাছে মনে হয় আরেকটা বেটার ওয়ে হয়তো বা ডিজাইন করা সম্ভব, যেখানে এআই দিয়ে কে বেশি বেটার প্রবলেম সলভ করতে পারে। এখন এটা কিভাবে করে ডিজাইন করা হবে আমি জানি না, আপনারা কেউ যদি ইনভেন্ট করতে পারেন প্লিজ ডু, এবং সেটা আমার ধারণা গ্লোবালি একটা ভালো নিড থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি আসসালামু আলাইকুম।